This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশের অগস্ট বিপ্লব তার প্রায় এক মাস হতে চলল। এক মাসের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। 5ই অগস্ট যেই অভূতপূর্ব পরিস্থিতি গোটা বিশ্ব দেখেছিল বাংলাদেশে, সরকার পড়ে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, এবং তারপর 8ই অগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া। কিন্তু এমনটা হওয়ার পরেও দেখা যাচ্ছে বাংলাদেশের যে চরম নৈরাজ্যের পরিস্থিতি, বলা যেতে পারে যে একটা অসম্ভব আইন শৃঙ্খলাবিহীন এবং লাগাম ছাড়া একটা অবস্থা, তার কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। উল্টে বরং কোথাও যেন মনে হচ্ছে একটা প্রতিহিংসার আগুনে গোটা দেশটা জ্বলছে। শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা নয়, আমরা প্রায় প্রতিদিন খবর পাচ্ছি যে একের পর এক আওয়ামী লীগ কর্মীর উপরে নৃশংস অত্যাচার চলছে, কোথাও মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং হাজার হাজার আওয়ামী লীগ কর্মী তারা ঘর ছাড়া, কোথাও যারা সরকারি কর্মচারী তাদেরকে গিয়ে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এমনকি আদালত চত্বরে চলছে মারধর। পুলিশের বা প্রশাসনের কোনো কন্ট্রোল যেটাকে বলে, নিয়ন্ত্রণ যাকে বলে, তা যেন কোথাও নেই। বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তিনি পর্যন্ত সুপ্রিম কোর্টে মারধর খেয়ে গিয়েছেন। এই পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দ্য ওয়ালে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর অমল সরকার এবং আমি রয়েছি তিয়াস। অমলদা, যে কথাটা বললাম সেটাই যদি আমি জানতে চাই যে বিপ্লব তো সফল হয়েছে, ধরে নেওয়া যেতে পারে যে এই শেখ হাসিনার দুর্নীতি, তা পতন হয়েছে, তিনি দেশ ছাড়া, এবং যারা বিপ্লবকারী, যারা আন্দোলনকারী, তাদেরই পছন্দের ব্যক্তি আমি ধরে নিতে পারি যিনি এখন দায়িত্ব নিয়েছেন। তারপরেও এই অশান্তি কেন? তারপরেও এই নৈরাজ্যের কোনো অবসান নেই কেন? আমি এই যে ব্যাখ্যাটায় যাওয়ার আগে একটু আমাদের দর্শকদের জন্য একটু বলি যে কি চলছে ওখানে। আমি প্রথমে শিক্ষাঙ্গনের কথা বলি। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ওখানকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলেছেন যে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করি কারণ আমি জানতে পারি যে আমাকে ছাত্ররা খুঁজছে এবং তারা চাইছে যে আমি পদত্যাগ করি। তো আমি এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ঝুঁকি না নিয়ে আমি রেজিগনেশন লেটারে সাইন করে তাদের কাছে পাঠিয়ে দিই। কিন্তু এরপর তারা বায়না তোলে যে না, আপনাকে সশরীরে এসে আমাদের সামনে রিজাইন করতে হবে। অর্থাৎ তারা ভিডিও করবে, তাকে হেনস্থা করবে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেবে। তো তিনি সেই আর্জি রাখেননি, তখন তার বাড়ির ওপরে তারা হামলা চালাতে শুরু করে, যে কারণে এই মুহূর্তে তিনি বাড়ি ছাড়া, সপরিবারে তিনি অন্যত্র গিয়ে উঠেছেন। এটা তো একটি ঘটনা যেটা নৈরাজ্য শিক্ষাক্ষেত্রে যেটা হচ্ছে, এবং কয়েকশো টিচার, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের অধ্যাপক, কলেজের অধ্যক্ষ, এমনকি স্কুল টুল যত জায়গায় যা আছে, এরকম বহু জায়গাতে বহু শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে, এবং কেউ যদি একটু রুখে দাঁড়িয়েছেন তো তাকে সাদা কাগজ এইভাবে টিপসই দিয়ে নেওয়া হয়েছে। একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে একজন প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে ছেলেরা তারা রাস্তায় নিয়ে গিয়ে একটা রিক্সা স্ট্যান্ডে একটা রিক্সায় তুলে দিয়ে রিক্সাটাকে ঠেলে দিচ্ছে যে তাকে ভাগিয়ে দিল আর কি। ছাত্র শিক্ষকের যে সম্পর্কে সেসব তো কোনো বালাই নেই, অনেক দূরের কথা যে শিক্ষকরা ছাত্রদের দেখলে আতঙ্কগ্রস্ত হয়ে উঠছেন, এবং এটা কয়েকশো টিচার। আচ্ছা, গত পরশুদিন ওখানে যে বাংলাদেশের সংখ্যালঘুদের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের একটি অঙ্গ সংগঠন যারা ছাত্র ঐক্য পরিষদ, তারা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে 49 জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে, যারা সংখ্যালঘু বলেই তাদের পদত্যাগ করানো হয়েছে। একই সঙ্গে ধরে নেওয়া হয় যে এরা সবাই আওয়ামী লীগেরও সমর্থক ছিলেন। এইটা আরেকটা বিষয়। তো এই জিনিসটা তো বাংলাদেশে চলছে। এর মাঝখানে যে ঘটনাটা, যেটা আমরা বলছিলাম যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সরকারের ভূমিকাটা খুব সন্দেহজনক। বহু টিচার আছেন যারা আতঙ্কে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না। সরকারের তরফ থেকে তাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে বলা হচ্ছে যে আপনার এই দীর্ঘ অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করুন এবং অমুক দিনের মধ্যে আপনি জয়েন করুন। তারা মোটামুটি জোড়া ফলার মাঝখানে একদিকে আন্দোলনকারীরা করছে, একদিকে সরকার তাদের চাপ দিচ্ছে, অথচ সরকার কিন্তু নিরাপত্তার বিষয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। এমনকি স্টুডেন্টরা, তারা ক্যাম্পাসে পুলিশ গেলে বা সেনা গেলে তারা বলছে যে এটা হচ্ছে স্বশাসিত এলাকা, এখানে
আপনারা ঢুকতে পারবেন না। এখন এই হচ্ছে শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি। আমি যদি মামলার দিকে যাই তাহলে মামলাতে প্রথমত শেখ হাসিনা মতো আরও অনেক যাদের বিরুদ্ধে স্বৈরাচার কায়েম করার অভিযোগ পৃথিবীতে উঠেছে, অনেকেই ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু এই রকম শতাধিক মামলা এবং যে মামলার কোনো মাথামুন্ডু নেই এরকম প্রচুর মামলা তার বিরুদ্ধে হয়েছে। তার মধ্যে মুন্সিগঞ্জ বলে একটি জায়গা, যেখানে একজন মামলাকারী এক ভদ্রমহিলা তিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন যে আমার কাছে এসে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই মামলাতে দেখা যাচ্ছে যে 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের, এবং ওই মহিলা বলেছে আমি 119 জন আসামির নাম আছে, বলেছে আমি কাউকে চিনি না, জানিও না, কিন্তু আমি এখন শুনছি যে ওর ছেলে মারা গিয়েছেন পুলিশের গুলিতে, তার জন্য প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। এই হচ্ছে মামলার ধরন। এরকম শতাধিক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। বাংলাদেশে যে কথা বলছিলাম যে সংখ্যালঘুদের প্রধান সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তার যিনি জেনারেল সেক্রেটারি তিনি 76 বছর বয়সী এক প্রবীণ, তার নাম হচ্ছে রানা দাশগুপ্ত। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন নামজাদা ব্যারিস্টার, আইনজীবী, এবং তাই শুধু নয়, তিনি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন, মানে এতটাই মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটা পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাতে তাকে আসামি করে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদেরকে মনে করা হচ্ছে এরা আগের সরকারের লোক বা এরা আমাদের সঙ্গে নেই, এদের সবার বিরুদ্ধেই কিন্তু মামলা এই বৃদ্ধের নামে। এবং উনি মানে অনেকটা সময়, মাসের অনেকটা সময় উনি ওনার চট্টগ্রামের বাড়িতে থাকেন, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, এবং এই মুহূর্তে তিনি পাকিস্তানে খেলছেন। শুধু তাই নয়, বাংলাদেশ যে একটু ভালো ফল করছে তাতে সাকিবের মানে কৃতিত্ব অনেকটা। তিনি যখন কানাডাতে এবং আমেরিকাতে সেই সময় বাংলাদেশে গণ্ডগোলগুলো হচ্ছিল, তার নাম ওই একটা মামলাতে জড়িয়ে দেওয়া হয়েছে, খুনের মামলা। তারপরে অভিনেতা ফিরদৌস আহমেদ, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার কারণ হচ্ছে যে তারা আওয়ামী লীগের সাংসদ ছিলেন। তো এইটা গেল মামলার মানে নির্বিচারে মামলা হচ্ছে। দেন হচ্ছে আদালতে মানুষ যায় ন্যায় বিচারের জন্য। এই মুহূর্তে বাংলাদেশের নিম্ন আদালতগুলি সেগুলি একেবারে আতঙ্কপুরী। তার কারণ যেহেতু আসামি যাকেই পুলিশ হেফাজতে নেবে তাদের কর্তব্য হচ্ছে 24 ঘন্টার মধ্যে আদালতে তোলা। এদেরকে নানানভাবে প্রোটেকশনের দেওয়ার চেষ্টা একটা দেখা যাচ্ছে, যে ওই জ্যাকেট পরানো হচ্ছে, হেলমেট পরানো হচ্ছে, কিন্তু তারপরেও তাদের ওপর যে ধরনের মারধর, এবং সেটা পুলিশ সেনার উপস্থিতিতেই কিন্তু ঘটছে। এবং এই যে দীপুমণির কথা আপনি বললেন, দীপুমণি ইনি শিক্ষামন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। শি ইজ নাও 63। তাকে আদালত চত্বরে ব্যাপক মারধর করা হয়েছে। ওখানে একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকেও একটি মামলাতে অ্যারেস্ট করা হয়েছে। তাকে যেদিন ওখানে নেওয়া হয় তাকে এত মারধর করা হয় যে এজলাস থেকে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়, অপারেশন করে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এখন এই রকম কিন্তু একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে। দেন আমি বলবো যে আরও একটা ভয়ানক বিষয়, সেটা হচ্ছে যে 25 জন প্রথম সারির সাংবাদিক, ঢাকা বেসড মূলত তাদের বিরুদ্ধে একটা খুনের মামলা দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে বলেছে যে এরা হচ্ছে মানবতা বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। তাদের অনেককেই আমি চিনি যারা মূলত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। হয়তো সেই সূত্রে তারা কেউ আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে থাকতে পারেন, কিন্তু বেসিক্যালি তারা শেখ মুজিবের রাজনীতিকে অনুসরণ করে। একজন সাংবাদিকের তো রাজনৈতিক দর্শন থাকতেই পারে। তো এরকম 25 জন, তার মধ্যে বেশ কয়েকজন মহিলা সাংবাদিক আছে। এক দম্পতিকে আমি চিনি যারা বাংলাদেশে খুব জনপ্রিয় সাংবাদিক, ফারজানা রূপা এবং তার হাজবেন্ড। তাদেরকে তো মানে টেলিভিশন চ্যানেল থেকে প্রথমে বরখাস্ত করানো হয়েছে চাপ দিয়ে, যে এদেরকে চাকরিতে রাখা যাবে না। তারপরে স্বামী স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে। সোমা ইসলাম বলে এক ভদ্রমহিলা, তিনি খুব নামী সঞ্চালিকা। মুন্নি সাহা বাংলাদেশের খুব নামী সাংবাদিক, ঢাকার নামী সাংবাদিক। দেন নঈম নিজাম বলে একজন আছেন, যিনি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক মালিক। এরা সবাই। তারপরে ওখানে বাংলাদেশের এডিটার্স গিল্ডের একজন বড় মানে এডিটার্স গিল্ডের সভাপতি
সভাপতি মোজাম্মেল বাবু, তারপরে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দেন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ইনি ভোরের কাগজের সম্পাদক, এদের সকলকে এদের বিরুদ্ধে সব খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে। মানে সাংবাদিকদের নানানভাবে থ্রেট করা হচ্ছে, এইটা লেখা যাবে ওইটা লেখা যাবে না। বেশ কয়েকটা টিভি চ্যানেলকে তো ভাঙচুর করে এবং বন্ধও করে দেওয়া হয়েছিল, যাই হোক পরবর্তীকালে তারা কিছুটা সামাল দিয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে চলছে। স্পষ্টই একটা প্রতিহিংসার আগুনে জ্বলার মতো। প্রতিহিংসা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়, কারণ যে দেশে দুজন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনেই রাষ্ট্রপতি থাকাকালীন সেনার হাতে খুন হয়েছেন, এবং প্রতিহিংসাটা আমি বলবো যে এটা হাসিনা সরকারের সময়তেও ছিল। বিএনপির যিনি এখন মানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে আমি ব্যক্তিগতভাবে জানি এবং আমি বাংলাদেশের সাংবাদিক বন্ধুদের কাছ থেকেও শুনেছি, ওনার যে ইমেজ, মানে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে তার একটা সুখ্যাতি আছে, এবং তিনি শেখ হাসিনার সমসাময়িক, শেখ হাসিনা তাকে তুমি সম্বোধন করেন, কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে তার বিরুদ্ধে 80টা মামলা আছে, এবং তার মধ্যে একটি মামলা হচ্ছে একজন মহাসচিব দলের, তার বিরুদ্ধে একটি মামলা হচ্ছে যে তিনি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দিয়েছেন। এখন প্রতিহিংসাটা ধারাবাহিকতা আছে, আমি অস্বীকার করছি না যে হাসিনার আমলে কোনো প্রতিহিংসা ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে মানুষকে মানে চরম হেনস্থা করার নানা রকম পরিকল্পনা, এবং বোঝা যাচ্ছে যে সেটা খুব দৃশ্যমান। আরেকটা বড় জিনিস হচ্ছে যে রাজনৈতিক দল বা রাষ্ট্র করে সেটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু এখন যেটা করানো হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে দিয়ে করানো হচ্ছে। যে আমি মুন্সিগঞ্জের ভদ্রমহিলার কথা বলছিলাম, তার ছেলে মারা গিয়েছেন, তিনি এখন মিডিয়াকে বলেছেন যে আমি কোনো আসামিকে চিনিই না, কারণ আমি কোনো মামলা করিও নি, আমার কাছে একজন এসে একটা সাদা কাগজে সই করে নিয়ে গেছে, এখন আমি জানছি যে আমি মামলাকারী। তো এইরকম প্রচুর ঘটনা ওখানে ঘটছে, যেটা একটা প্রতিহিংসার আগুনে জ্বলছে। এবার আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এই বিষয়টা কোন দিকে গড়াবে, হ্যাঁ মানে এটা এবার কোন দিকে গড়াবে, এবং বাংলাদেশের যারা পড়শি দেশ, আমরা বাংলাদেশ বলতেই সবার আগে আমাদের মনে হয় যে আমরা ভারত, তো এই পরিস্থিতি নিয়ে যাচ্ছে কোন দিকে, এবং ভারতের জন্য এটা কতটা চিন্তার হতে চলেছে? এইটা প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যদি এই গোটা মানে হিংসা প্রতিহিংসার ঘটনাগুলোকে লক্ষ্য করি, বা এমনকি এই যে ছাত্র বিপ্লব হওয়ার আগে থেকে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের ওপর যে আক্রমণের ঘটনাগুলি ঘটেছিল, এবং 5ই আগস্টের পর যে হত্যালীলা হয়েছে, সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে এটা একটা বাংলাদেশে একটা তালিবানি সংস্কৃতিকে আমদানি করা হচ্ছে। এবং এখন তো অনেকেই খুব চিন্তাগ্রস্ত যে ইউনূস আলটিমেটলি নিজে কতটা পারফর্ম করতে পারবেন, কারণ তার গত পরশুদিনের বৈঠকে বাংলাদেশের 7টি ইসলামী পার্টিকে উনি ইনভাইট করেছিলেন। তারা নানান ধরনের কথা বলেছে, তারা বেরিয়ে এসে বলেছে আমরা চাই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে পথ চলুক। এখন এগুলোর পরিণতি যেটা আমরা সাম্প্রতিককালে গোটা পৃথিবী হচ্ছে আফগানিস্তানকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, যে তালিবানরা আগের তুলনাতেও অনেক বড় আকারে আরো বেশি কি বলবো নৃশংসভাবে তারা গোটা আফগানিস্তানকে দখল করেছে এবং পরিচালনা করছে। এই যে হত্যাকাণ্ড, হিংসা, প্রতিহিংসার যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কি করা হচ্ছে, যেমন একজন উপদেষ্টা তিনি বলছেন যে এতদিন ধরে মানুষের ক্ষোভ জন্মেছিল, তার একটা বহিঃপ্রকাশ তো হবে, হঠাৎ সবাই রাতারাতি মহাত্মা গান্ধীর মতো অহিংস হয়ে যেতে পারে না। এখন এই যে এন্ডোর্সমেন্টটা আরও বেশি এদেরকে উৎসাহিত করছে, এবং সবাই এটা দেখাচ্ছে জনক্ষোভ বলে, কিন্তু আমরা যদি ঘটনাগুলোকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে প্রতিটি ঘটনাতেই 2-4জন মুরব্বী বা মানে পরিচালক আছেন আর কি, মানে একটা স্ক্রিপ্টেড, অর্থাৎ কেউ এটাকে চালিত করছে, খুব স্বতঃস্ফূর্তভাবে ব্যাপারটা নয়, গোটা জিনিসটা অর্গানাইজ করা হচ্ছে। তার কারণ কোন আসামিকে কবে কোর্টে তোলা হবে, আওয়ামী লীগের কোন নেতাকে কোর্টে তোলা হবে, দেখা যাচ্ছে 2 দিন আগে থেকে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার চলছে। এখন এইটা চলছে যে তালিবানি ব্যবস্থা কায়েম করার একটা মহড়া বাংলাদেশে চলছে, যে বাংলাদেশে যখন তালিবানি ব্যবস্থাটা আসবে তখন কিন্তু এই জিনিসটাই হবে যে
শাসন প্রশাসন কোনো কথা বলবে না, কোনো একজন গোষ্ঠীপতি ধর্মীয় নেতা সে সাজা ঘোষণা করবে এবং সেই সাজাগুলো হবে কিন্তু প্রকাশ্য দিবালোকে, যেটা আমরা বিভিন্ন আফগানিস্তানে যেটা দেখি যে স্টেডিয়ামে নিয়ে গিয়ে লোক জড়ো করে তারপরে তার সামনে সবার সামনে ফাঁসি দেয়। এই যে মেরে ঝুলিয়ে দিয়েছে পথে ঘাটে, এটা তো সেই নৃশংসতারই একটা মানে প্রথম ধাপ বলা চলে যে। তো এবং সাজাগুলো সব কিছু প্রকাশ্যে হবে। এবং আমি যে ভিডিওগুলো দেখেছি এবং আরও যা আমি কথাবার্তা বলেছি, যেটা বুঝতে পারছি যে খুনিরা, হামলাকারীরা তারা কিন্তু কেউ ভীত সন্ত্রস্ত নয়। তারা জানে যে এগুলোর ভিডিও হচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে, তার মানে সামবডি ওদেরকে অভয় দিয়েছে এবং ওদের পেছনে বড়সড় সাপোর্ট আছে। ফলে এটাকে শুধুমাত্র জনরোষ বললে হবে না, মানে জনরোষ বলে জাস্টিফাই করার একটা চেষ্টা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আছে দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু তারা দেশের ক্ষতি করছে, যে এই কালচারটাকে যে ভাষায় কন্ডেম করা উচিত ছিল সেটা হচ্ছে না। তার কারণ এই মুহূর্তে দেশে সুশীল সমাজ তারা মুখ বুজে আছে, তারাও বুঝতে পারছে না সরকার কোন দিকে নিয়ে যেতে চায় দেশটাকে। সংবাদ মাধ্যম, তারা কতিপয় সংবাদ মাধ্যম বাদে বাকিরা মুখ বুজে আছে, তারা ভীত সন্ত্রস্ত। এবং তাদের যদি এইভাবে খুনের মামলা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা হয় তাহলে এই যে আরেকটা কথা আমি বলছিলাম যে এই যে যাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে, আমি তাদের ব্যক্তিগতভাবে অনেককেই চিনি। তারা কিন্তু কোটা আন্দোলনের পক্ষে লিখেছেন, তারা কিন্তু গুলি চালনার বিরোধিতা করেছিলেন, কিন্তু 5ই আগস্টের পরের যে অনাচার তার বিরুদ্ধেও তারা লিখেছিলেন। এই কারণে তাদেরকে বিরুদ্ধে মামলাটা দেওয়া হচ্ছে। তারা কিন্তু হাসিনা সরকারের গুলি চালনার যে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা তারও সমালোচনা তারা করেছিলেন, কলম ধরেছিলেন। কিন্তু তাদের অপরাধ হয়ে গেছে যে 5ই আগস্টের পর থেকে মুজিবের মূর্তি ভাঙা, মুজিবের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এবং আরও দেশ জুড়ে যে অনাচারগুলো হয়েছে তার বিরুদ্ধে এরা কলম ধরেছিলেন, টিভিতে বক্তব্য রেখেছিলেন। তার সাজা তাদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ফলস মামলা দিয়ে। চিন্তাশীল মানুষজনের আর কোনো জায়গা থাকছে না, ওখানে কোনো জায়গা থাকছে না, চিন্তার ব্যালেন্স করার কোনো জায়গা থাকছে না। হয় তুমি এ পক্ষ, নয় তুমি ও পক্ষ। এক্স্যাক্টলি। এবং মানে এই পক্ষে ও পক্ষের মধ্যে কোনো ইডিওলজি নয়, এ পক্ষ ও পক্ষের মধ্যে চলে এসছে ভায়োলেন্স, যে তুমি ওকে মারবে না, পুরোটাই হিংসা এবং ও দেশদ্রোহী, ওকে তোমার মারতে হবে। এবং আমি তো দেখছিলাম যে এই হিংসাশ্রয়ী ঘটনাগুলো ছোট ছোট ছেলেমেয়েরা, আজকাল তো সবার হাতেই মোবাইল, এই মানে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা তারা সব ভিডিও করছে। এই যে একটা হত্যাকাণ্ড, একটা মারধর, রক্তাক্ত ঘটনাকে তারা ভিডিও করছে, এদের মানসিকতা কি তৈরি হচ্ছে? এদের মধ্যে তো জিঘাংসা, হিংসা এগুলো বড় করে জাগরিত হবে। ফলে যে একটা নাগরিক তৈরি হচ্ছে আগামী দিনের জন্যে, তারাও কিন্তু একটা হিংসাশ্রয়ী নাগরিক হবে। এবার সমস্যাটা যেটা, যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলো প্রতিবেশী দেশগুলোতেও আসছে। আমাদের এখানেও নানান ধরনের ধর্মীয় আছে, আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ আছে, আমরা তাই নিয়ে চিন্তিত। যেটা ওদেশের সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মৌলবাদ তাদের করবে না। আমরা বিক্ষিপ্তভাবে বাংলাদেশের রেফারেন্স নিয়ে কিছু কিছু কথাও কিন্তু শুনতে পাচ্ছি, যদিও এখনও খুব বড় আকারে কোনো অশান্তি আমাদের দেশে হয়নি। এটা একটা বড় সৌভাগ্য আমাদের বলতে হবে যে আমরা একটা সেই সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি। কিন্তু কতদিন থাকবে এটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে, তার কারণ সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো আসছে। ফলে এই উপমহাদেশেই কিন্তু একটা বড় ধরনের অশান্তি তৈরি করার একটা চেষ্টা। শুধুমাত্র এটা বাংলাদেশ কিন্তু একটা স্টেজ, বাংলাদেশকে একটা স্টেজ যেখান থেকে কিন্তু এই ভারত বা অন্যান্য দেশগুলোর মধ্যেও কিন্তু একটা অশান্তি তৈরি হবে, পড়বেই। তার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে তো এই প্রতিক্রিয়াগুলো হবে, যে ওখানে যেমন রিলিজিয়াস অ্যামিটি, সম্প্রীতি, এই ব্যাপারটা তো আছে, তো অস্বীকার করে কোনো লাভ নেই। ওখানে যারা সংখ্যালঘু এখানে তারা সংখ্যাগুরু, ওখানে হিন্দুরা সংখ্যালঘু এখানে তারা সংখ্যাগুরু, তারা নানানভাবে এখান থেকে নানান ধরনের প্রতিক্রিয়া দেবে। যদিও এবারে আমি বলবো যে বাংলাদেশের হিন্দুরা একটা অন্য ধরনের মানে মানে সংঘবদ্ধ হয়েছেন। তারা বলেছেন যে আমরা দেশ ছাড়বো না। যে রানা দাশগুপ্ত, তিনি, আমি একটা ইন্টারভিউ তাকে করেছিলাম ওয়ালের পক্ষ থেকে ওভার টেলিফোন। উনি সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমি কোনো বাংলাদেশি হিন্দু বা সংখ্যালঘুকে কখনো বলবো না ভারতে চলে যাও। তার কারণ বাংলাদেশ যদি সংখ্যালঘু মুক্ত হয়ে যায় তাহলে এটা একটা আফগানিস্তান হয়ে যাবে এবং সেটা ভারতের জন্য ভালো হবে। আমি এখানে মরবো। এবং ওনার এই কথার যে প্রতিক্রিয়া, যেটা আমি বাংলাদেশে দেখছিলাম যে সংখ্যালঘুদের যে মিটিং মিছিলগুলো হচ্ছে, সেখানে সবাই কিন্তু বলছে এই দেশ আমার, আমরা ছাড়বো না। এই যে বলছে কথায় কথায় বাংলা ছাড়,
দেশ কি তোর বাপদাদার, তারা একটা প্রশ্ন তুলেছে যে যারা ওদেরকে বলে যে তোমরা ভারতে চলে যাও, তাদেরকে ওরা পাল্টা প্রশ্ন করছে জনসভা থেকে, কথায় কথায় বাংলা ছাড়, দেশ কি তোর বাপদাদার, বাংলাদেশ আমারও দেশ, অধিকার তারা ছাড়বে, অধিকারের প্রশ্ন তারা তুলেছে। এখন এইগুলোর পরিণতি ফাইনালি কি হবে আমরা বুঝতে পারছি না। তার কারণ দেখা যাচ্ছে যে যেমন ইউনূস তার বৈঠকে তিনি আওয়ামী লীগকেই ডাকলেন না। আওয়ামী লীগ তো একটা বৈধ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তার কিছু নেতা নেত্রী আছেন, কিন্তু তার অফিসে কিন্তু কোনো আমন্ত্রণপত্র গেল না, হোয়ারাস সেখানে 7টি ইসলামিক দল জায়গা পেয়েছে। ফলে বাংলাদেশের পরিস্থিতিটা আমাদের জন্য দুশ্চিন্তার। ঠিক, আমরা আজকে আলোচনা করলাম, শুনে নিলাম যে এই যে বাংলাদেশের চরম নৈরাজ্যের একটা পরিস্থিতি চলছে এবং অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরেও আজকে 1 মাস হতে চললো সেই দেশ কার্যত প্রতিহিংসার আগুনে জ্বলছে, এবং সেটা আমাদের পড়শি দেশ ভারতবর্ষের জন্যও যথেষ্ট চিন্তার, গোটা উপমহাদেশের জন্য চিন্তার। বাংলাদেশ নিয়ে এরকম আরও অনেক আলোচনায় আমরা আগামী পর্বগুলিতে আসতে থাকবো। ততক্ষণ সঙ্গে থাকুন দ্য ওয়ালে। খবর এখন এখানেই।